নদীর পথে আমরা প্রায় 17 জন ছিলাম। 17 জনের মধ্যে প্রায় 2 জন মানুষ মারা গেছে নদীর পথে। তো কিভাবে বাই রোডে মানুষ কষ্ট করে, চলুন ওমান টু ইরানের ঘটনা। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আপনাদের দোয়ায়, সবার ভালোবাসাতে আমি অনেক ভালো আছি। সো গাইস, আমি আজকে আপনাদেরকে বলবো কিভাবে বাংলাদেশ থেকে স্বপ্নের দেশ ইউরোপে মানুষ আসে, কতটা কষ্ট, কতটা কষ্টের মাঝে তারা জীবনকে বাজি রেখে নিজের স্বপ্নকে কোরবান দিয়ে তারা আসে ইউরোপের রাস্তায়। তো চলুন তার ঘটনা। আমি যখন ওমান ছিলাম, ওমান থাকার পর প্রায় আমার এক ফ্রেন্ড 3 মাস পর সে ইউরোপে চলে এসেছে। তো সে হঠাৎ বলছে বাংলাদেশ যাবে, কারণ আমাদেরকেও কেউ বলে নেই যে আসলে সে ইউরোপ যাবে এমন কোনো কথা। তো সে হঠাৎ প্রায় 2 মাস পর হঠাৎ সে আমাকে ফোন দিল তুরস্ক থেকে, যে বললো যে ব্রো, আমি তো তুরস্ক চলে এসেছি, আমি তো আর ওমানের মধ্যে নাই। তো যাই হোক, তার কথা শুনে বিশ্বাস করলাম না। পরে সে তার লোকেশন দিল, পরে বিশ্বাস করতে পারলাম আসলে না, সে তো তুরস্ক এসে। তো যাক, এর 1 মাস পর সে আবার গ্রিসে চলে এসেছে। তো তার নাম আসলে সে সিলেটের, নাম হচ্ছে কি মনির, খুব ভালো একটা ফ্রেন্ড। তো আমি আজকে বর্তমানে ইউরোপে আসলেও তার দ্বারাই, কারণ মানুষ বলতেই তো মানুষের দ্বারা ইউরোপে আসে। তো আমি তার সাথে যোগাযোগ করলাম যে তুমি কিভাবে গেছো। পরে শুনলাম যে আসলে এখানকার ডিউটি কম, স্যালারিও বেশি, ঠিক আছে। আর বাই রোডে সে তখন বলছে যে আসলে কষ্ট, কারণ এটা অনুভূতি করতে পারলাম না। যখন আমি মানে থাকতে হোটেলে কাজ করতাম, তো যখন আমারও হোটেলের কাজ থেকে আমি বিদায় নিয়েছি, আমি আমার আর বাপকে বলছি যে আমি বাংলাদেশ সফরে যাবো। তো এই কথা বলে আমি যারা এই বৈধ পথে যেসব মানুষগুলো দিয়ে, মানে এক কথায় কি যে দালালগুলো বৈধ পথে আনে, আমি এসব দালালের নাম্বার সংগ্রহ করি। এরা এই দালালের নাম্বার সংগ্রহ করতে করতে এবং টেনশন ভাবনা টাবনা, আমি আবারও বিভিন্ন ধরনের ইউটিউব হইতে ভিডিও দেখে আসলে বাই রোডের কেমনি কি মানুষ কতটা রিস্ক নেয়, ঠিক আছে। প্রায় 3 মাস আসলে এমন ভাবতে চিন্তা ভাবনা করতে করতে নিজে অনেক টায়ার্ড হয়ে যায়। যাই হোক, 3 মাস পর আমার হঠাৎ করে ফোন আসলো ইরানের দালাল ফোন দিল যে ভাই, এমন যারা বাই রোডে আসে তাদেরকে অবশ্যই, যারা একটা টিম, যেমন তারা বাই রোডে নেওয়ার জন্য 16, 17, 20, 22, 25, 30 জন লোক হলে তারা সবাইকে নিয়ে আসে। তো যখন আমি ওমানের সিটিতে ছিলাম না, আমি ছিলাম গ্রাম অঞ্চলের, তা আবার সিটির মতনই, অনেকে চেনেন, আসলে নাম হচ্ছে গিয়ে সালালা। যাই হোক, তো তার কল পেয়ে আমি চললাম মাসকাট। দালালের কথা দালাল বললো যে আপনাদের গেম এত তারিখে গেম, মানে আপনারা চলে আসুন। তো যাই হোক, আমি আমার এক ফ্রেন্ডের বাসায় গিয়ে থাকলাম প্রায় যাবত 1 মাস 15 দিন হবে, আমার সঠিক মনে নেই। পরে আমি সেখান থেকে গেলাম আপনার বারকা যে এরিয়াটা, এটা হচ্ছে কি আসলে নদীর চারপাশে হচ্ছে গিয়া নদী। তো যাই হোক, যখন আমি বারকা গেলাম, আমি সেফ রুম, যেখানে আসলে গেমের মানুষগুলো রাখা হয়, ওটা সবাই সেফ রুম বলে। তো আমি সেফ রুমে তাদের সাথে ছিলাম, আরও লোক ছিল প্রায় বিভিন্ন ডিস্ট্রিক্টের, প্রায় আমরা 16-17 জনের মতন ছিলাম। এর 2 দিন পর আরও লোক আসলো। তো আমি যাওয়ার 1 দিন পরে গেম হওয়ার কথা ছিল, অর্থাৎ আমাদেরকে বাইর করবে কথা ছিল, কিন্তু তখন আর হলো না। তার 3 দিন পর আমাদের প্রোগ্রামটা আসলে আমাদের গেমের জন্য, মানে আমাদের প্রস্তুতি নিতে বলেছে, এর আগে বাইর করলো। যাই হোক, সেফ রুম থেকে আমাদের বাইর করে নিয়ে এসে আমরা প্রায়
18 জন লোক হয়েছিলাম। আমাদেরকে বিভিন্ন জেলার মাদারীপুর, সিলেট, যেমন আমাদের ভোলা ডিস্ট্রিক্টের মধ্যে সির্ফ আমিই ছিলাম, আর কেউ ছিল না। তো তখন আমাদেরকে সেফরুম থেকে বাইর করে আমাদেরকে নিয়ে আসলো মানে আরব যে সাগর, ওই সাগরের সাইডে আপনার অনেক মানে কি অনেক ছোট ছোট রুম আছে, যেমন ওখানে আসলে কি কেউ থাকে না, মানে সাগরের পাশে, অর্থাৎ কি বলতে পারেন যে ওখানকার মনে করেন এক ধরনের জঙ্গল। তো মানে জঙ্গলের মধ্যে আমরা প্রায় 70 একটা ঘরের মধ্যে প্রায়, সেখানে শোয়ার মতনও জায়গা নাই, সেখানে আমরা প্রায় 18 জন এবং 18 জন মানুষ ছিলাম। তো আমাদেরকে যখন সেফরুম থেকে নিয়ে এসেছে, আসলে যে গাড়ি দ্বারা নিয়ে আইছে ওই গাড়িটা আসলে কোম্পানির গাড়ি, অবশ্যই তারা টাকার মাধ্যমে ভাড়া করে বর্ডার পর্যন্ত নিয়ে আসে, আর তাদের জায়গায় জায়গায় লোক থাকে অবশ্যই। তো যাই হোক, সেদিন ছোট্ট এই ঘরের মধ্যে আমরা 18 জন ছিলাম। সেদিনকার রাতে মানে স্ক্রিন বোর্ড, আমরা যে বাংলাদেশে যেমন ছোট স্ক্রিন বোর্ডগুলো আছে না, এদেশে একটু আকার বড়, 4 মিটার লম্বা, ধরেন 4 থেকে 5 মিটার, 5 মিটার, 6 মিটার, 10 মিটার বড় আকারেরও বোট আছে। তো যাই হোক, এসব বোট ইরান, কারণ আমি ওমান থেকে ইরানের কথা বলতেছি এখন, যখন ইরান থেকে বিভিন্ন সবজি বা বিভিন্ন সাবান ওমানে অবশ্যই আসে ওই ছোট বোট দ্বারা। তো আমরা যখন 8 জন ছিলাম, তখন আমরা ওই ছোট রুমের মধ্যে আমরা প্রায় 3 দিন ছিলাম অনেক কষ্টে। আর তারা খানা টানা দিত না, তেমন মোবাইল ইউজ করতে দিত না, মানে এক কথায় কি বলতে পারেন এটা জেলখানা। আর যারা আমাদেরকে আনতেছে তারা মনে করেন পুলিশেরই সেম, তাদের কথা মতন আমাদের আসলে চলা লাগে, কিচ্ছু করার নেই। বাইরে পরে 3 দিন থাকার পর আমাদেরকে আস্তে আস্তে বাইর করলো, কারণ ওমানের রোড হচ্ছে গিয়ে ওয়াটার সাইড, একটা রাস্তা আছে, একটা মেন রাস্তা বলতে কি আপনার নদীর পর, তো আপনার পুলিশ, ওমানের আবার আইন অনেক কঠিন, তো ওখানে পুলিশ পাহারা দিতেছে, ওকে, পুলিশ বিডিআর ওরা পাহারা দিচ্ছে যে আসলে কোনো অবৈধ মালটাল বা কোনো কিছু ঢুকে কিনা। যাই হোক, যেহেতু এটা বর্ডার সাইড, এখানে যেহেতু ইরানের সামান টামান সব কিছু ইরানের মানে নৌপথে ইরানের যাতায়াত, এই জন্য তারা আসলে এখানে গার্ড দিয়ে চলে। তো যাই হোক, যখন আমাদের ছিল রাতের 2টা বাজে, রাতের 2টা, রাতে 3টা বাজে আমাদের বোট আসার কথা ছিল। তো আমাদেরকে আসলে পার করছিল আস্তে 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 জঙ্গলের মধ্যে দিয়ে। একজন এখান থেকে 10 কাইক গিয়ে যাইতো, তারপর আরেকজন যাইতো 10 কাইক, এভাবে 10 কাইক যাওয়ার পরে রাস্তার সাইডে মানে রাস্তা দিয়ে পুলিশ টল দিতেছে। আপনার পুলিশ আবার ওখানে বেশিরভাগই পুলিশ আসলে রাতে টল দেয়। আবার আপনার যখন ওই পুলিশ টল দিতেছে, তখন আমরা মানে একজন 10 হাত দূরে একজন যাইতো, 10 কাইক হেঁটে যেত, তারপর আরেকজন যেত, এভাবে সবাইকে রাস্তার পাশে নিল। পরে পাশে নিল, আবার রাস্তা ক্রস করার সময় আসলে একজন ক্রস করতো, ওখানে ওদের লোক আছে, সে আসলে সিঙ্গেল দিত বা সে লুকায় থাকতে ফোন দিয়ে বলতো যে একজন পাঠাও। যেমন এখান থেকে 1 কিলোমিটার দূরে একটা লোক থাকবে, তাদের রাস্তার এ মোড়া আর এ মোড়া, যেমন দুদিকে 2টা লোক থাকবে। তো তাদের লোক থাকা অবস্থায় তারা ফোন করে বলবেন না কোনো গাড়ি আইতেছে না, পাঠাও লোক। যদি গাড়ি আসে তাহলে তাদের মানে ব্লুটুথের সাথে তাদের ফোন কানেকশন আছে, কোনো একটা গাড়ি আসে কি না বা না আসে। তো যাই হোক, পরবর্তীতে এভাবে আমরা পার হয়েছি। কিন্তু আসলে কিছু লোক একটু সেকেন্ডের জন্য আসলে ধরা খায় নাই, কারণ তার কলের মাধ্যমেও এখানে আপনার পুলিশ চলে এসেছে। পরে যাই হোক, আমি যখন ওখান থেকে আপনার সবাই পার হয়েছিল, তখন আমরা কি ওমানের মানে রাস্তার এই পাশে হচ্ছে গিয়ে পানি, ঠিক আছে, এখানে যেমন রাস্তার এই সাইডে জঙ্গল, এই পাশে হচ্ছে গিয়ে পানি।
মানে এক কথা কি বলতে পারেন, যেমন বাংলাদেশে বেরির যে রোড আছে না নদীর সাইডে সাইডে, এমনটাই আর কি। তো যেহেতু আরব কান্ট্রি ওরা ফাঁকা করে আসলে রাস্তাই করে নিয়েছে। তো যাই হোক, আমরা ওখানে আবার ওই যে জেলেরা যখন জাল বাঁধে না, ওখানে সাইডে আপনার ওই যে জাল রাখার জন্য, কারণ ওমানের তো বেশিরভাগই ওই বারকা এলাকা, ওই এলাকাটা আসলে বেশিরভাগের মাছ ধরা হয়, এই জন্য ওখানে সাইডে আপনার জাল রাখা ছিল। তো তারপর জাল রাখার পর ওখানে ছোট ছোট ঘর আছে ভাঙ্গাচুরা, যেহেতু কোনো হাওয়া বাতাস মানে না লাগে। ও আবার কিছু কিছু ঘর আছে ওখানে আপনার ওই জাল টাল রাখে, ওদের মানে মাছ ধরার যেসব সাবানপত্র আছে ওগুলো রাখে। তো এর আউলে থাকতাম। যেমন এই হচ্ছে গিয়ে রাস্তা, এই রাস্তার সাইডে আপনার ছোট্ট রুম। এই রুম থেকে আপনার 5 কাইক হাইটে গেলে আর কি পানি পড়ে, 5 কাইক 10 কাইক হাইটে গেলে পানি পড়ে। তো যাই হোক, আমরা এই রাস্তার এই সাইডে আপনার রুমের এই পাশে আমরা প্রায় 17 জন লোক বসে আছি। কেউ কোনো সাউন্ড নাই, কেউ কোনো সিগারেট ধরার নাই, কারণ রাত তখন 3টা বাজে। তো যাই হোক, যখন ইরানের বোট আসবে বলে, যখন বোট আসতে আসে তখন দেখতে আসে আসলে যে যারা বোট চালায় তারা অবশ্যই ওখানে ওই এই ওমানের পুলিশ অবশ্যই ঘোরাফেরা করে, যে জন্য এখানে দেখা গেছে তারা অনেক মানে সতর্কতাভাবে তারা টল দিতেছে। আসলে ইরানের যে পুলিশ, ইরানের যে বোট চালাক, সেই বোট ড্রাইভার মানে আসতে পারতেছে না, যে লোকগুলো যেন উঠাবে এমন কোনো প্যালেস পাইতেছে না, কারণ এই ওমানের পুলিশ খুব টল দিতেছে। সেদিন অনেক চেকিং চলতেছে। যাই হোক, যে বলতে আছে এমন আমরা 1 থেকে 2 ঘন্টা 3 ঘন্টা এমন অপেক্ষা করছি। আসলে সে মানে গার্ডে বোট ফিরাইতে পারতেছে না, কারণ এখানে যে খালি একটা বোট আসবে, এখানে যে মানে এটা বেরোবে বা এদিকটা আসবে এটা সন্দেহ। কারণ এখানে আমরা যে জঙ্গল দিয়ে গেছি ওখানে কোনো মাল নামানো, যে মাল নামাবে আসলে এটা কোনো ঘাট না, এটা হচ্ছে গিয়ে জাস্ট একটা তীর, ঠিক আছে। তো যে কোনো একটা খালি বোট এখানে আসলে অবশ্যই পুলিশ সন্দেহ করবে। এই যাবতে সে আর বোট নিয়ে আসলো না। তো যাই হোক, আমরা আবার রিটার্ন ব্যাগে এভাবে চলে গেলাম, ঠিক আছে। ঠিক সেমনে আসছি, সেমনে আবার চলে গেলাম সেই রুমে। গেল 4 নাম্বার দিনও আসলো না। যাই হোক, আমাদের খানা দানা একটু কষ্ট হয়ে গেল। তখন রোজার মাস ছিল। তো আমাদের কাছে 17 জনের কাছে ওমানের রিয়াল ছিল, যার কাছে যেমন রিয়াল ছিল। আমাদের যে মানে যার আন্ডারে আমরা বর্তমানে সেখানে আছি, যে ওইও আসলে একটা মানে কি, যারা এসব মানে লোকজন পার করে তাদেরকে ডঙ্কার বলা হয়। তো আমাদের সাথে 2 জন ডঙ্কার ছিল, যার কাছে যেমন রিয়াল ছিল আমরা তাদেরকে রিয়াল দিছি। পরে তারা আমাদের জন্য খানা নিয়ে এসেছে। তো বাই দ্য ওয়ে, যখন তারা খানা নিয়ে এসে আমরা, কারণ সবার পেটে খুব ক্ষুধার্ত, আর তাছাড়া এত ছোট্ট একটা ঘরের মধ্যে, আর তখন যে প্রচুর পরিমাণের গরম, ছোট্ট একটা ঘরের মধ্যে আমরা 9 জন মানুষ ছিলাম, অনেকটা আসলে কষ্টকর। তো আসলে মানুষ কতটা কষ্ট করে যা বলার মতো নয়। একটা ছোট্ট একটা রুমের মধ্যে যদি আপনারা প্রায় 18 জন ডঙ্কার আছে লোকে, আরো 2 জন 18, 20, 21 জন লোক যদি এটার ভিতরে থাকে, আসলে কেমনটা লাগে। কারণ কেউ হাঁটা চলা করতে পারে না, যে বাইরে যাবে, বাইরের পাড়ে যেতে পারে না। একটা লোক যদি টয়লেটে বা পেশাবের জন্য আসলে বাইরে হয়, তাকে নিম্নে না হইলেও 8 বার চেক ইন দিয়ে বাইর করতে হয়, ঠিক আছে। চারিদিকে কেউ আসে কিনা সব সতর্কতামূলকভাবে তাদেরকে আসলে বাইর করা হয়। তো যখন এইভাবে আমাদের 5টা দিন, মানে কি বলবো, যা জীবন বলার মতো নেই। সেখান থেকে বাইরেও আসার কোনো আপনার রাস্তা নেই, যে আসলে আপনি যেন যাবেন না, এত কষ্ট করে আসলে আপনি যাবেন না, এমনটাও কোনো রাস্তা নেই। যদি আপনি যাইতে চান, আপনাকে অনেক মারধর করবে বা অনেক অত্যাচার করবে। এই জন্য মানুষ আসলে মানে এক কথা, এসব রাস্তায় যারা একবার ঢুকে যায় আসলে ঢোকা কিন্তু সহজ, কিন্তু যখন আপনি ঢুকে আপনার হাজার কষ্টের মাধ্যমেও চেষ্টা করলে আপনি বাইর হইতে পারবেন না।
ঢোকাটা সহজ, বাইর হওয়া অনেক কঠিন। পরে যাই হোক 6 দিনের মাথায় আমরা ঠিক সেম ভাবে, এক জায়গা না, এর 2 দিন আগে যেভাবে আমাদের যে পয়েন্ট থেকে নিয়েছে, আসলে এই পয়েন্ট থেকে না, এর আগে মানে এই ওমানের তরফতে যে থাকে তারা আবার ওই ইরানের, তার সাথে মোবাইল আছে, লোকেশন দিয়ে দিয়ে তুমি এই দিকে আসবা, এই সাইডে আসবে। তো আগে যখন আমরা যেখান দিয়ে আমরা গিয়েছিলাম, যেখানে আমরা স্ক্রিন বোর্ডের জন্য অপেক্ষা করছিলাম, তখন সেখান দিয়ে আসেনি। এবার বোট আসছে আপনার প্রায় 4 কিলোমিটার দূর দিয়ে আমাদেরকে নিয়েছে। 4 কিলোমিটার দূর, যেমন ওমানিদের বাসার পিছন দিয়ে একজন করে লোক মানে পার করন, প্রায় কি আমাদের 4 কিলোমিটার দূরে নিতে অবশ্যই একটু কিছুক্ষণ গাড়ি দিয়ে নিচ্ছে। তারপরে যে ওমানির মহল্লাগুলো আছে মানে পিছন দিয়া টিয়া এভাবে আস্তে 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 মানে কি এমনও পরিস্থিতিতে লোক গেছে যে শুয়া নিম্নে না হইলেও 50 হাতের মতন মানে শুয়া এভাবে, মানে যে আর্মি ট্রেনিং যেভাবে দেয় আসলে ঠিক এভাবে আমরা কিন্তু সাগর পাড়ে গেছি। বালু আছে এখানে, কাজভাঙ্গা আছে, এই পাথর আছে, এগুলোর মধ্যে দিয়ে আসলে এভাবে বিডিআররা যেমন শুয়ে ট্রেনিং দেয় না, আসলে ঠিক এভাবে আমরা তর করতে গেছি। তো যাই হোক, আমরা আমাদের যে তরফতে গেছি ওখানে আবার আপনার ওখানে একটা বাউন্ডারি দেওয়া আছে। বাউন্ডারি এই সাইড হচ্ছে পানি, আর এই সাইড হচ্ছে গিয়ে আমরা বসে গেছি। তো এই লোকেশন দিছে যে আসলে ইরানের যে ড্রাইভার, বোট চালক, তাকে এই লোকেশন দিছে। তো প্রায় সে আপনার আমরা ওখানে রাতে 3টা না, তখন 1:30 বাজে আমরা পয়েন্টে এসে বসে দিছি। পরে 1:30 হবে নাকি, না এতটা হবে না, আমরা যদি 10টা বাইরে হই, ধরেন 11টা বা 12টা এমন টাইম হবে। তো যাই হোক, রাতের ড্রাইভার এভাবে সবাই আমরা প্রায় 18 জন না জানি, সম্ভবত 20 জন, 20 জন লোক, আমরা 20 জন লোক, 20 জনই। তো আমরা সবাই 20 জন এখানেই মানে কি সিরিয়াল ধরে ওয়ালের এই সাইড, তো সিরিয়াল ধরে আমরা বসে গেছি। যখন ইরান থেকে বোটটা দূর থেকে আসে, তখন আর মানে আরব দেশের আমি বেশিরভাগ ঘুরতে যাইতাম সাগর পাড়ে। আসলে সাগরের ঢেউ দিকে আমার প্রচুর ভয় করতো। এমনিও সাধারণত নৌকায় স্পিড বোট উঠলে বা পানির ঢেউ এগুলো আসলে আমি খুব একটা ভয় পেতাম। তো যাই হোক, তখন চিন্তা ছিল, উদ্দেশ্য ছিল যাইতে হবে আমাকে, যখন যাইতে হবে, কারণ আমি জানি আমার জীবনে কোনো জীবনের কোনো মূল্য নাই। এটা আমি যখন সেফ রুমে ঢুকছি তখন থেকে আসলে বুঝতে পারছি যে আসলে মানুষের জীবনের কোনোই মূল্য নাই। তো যাই হোক, যখন বোট আসার পর বোট কিন্তু আপনার পানি 1 কিলোমিটার, বোট যখন আইছে সে তাড়াতাড়ি আইছে, ঠিক আছে। তাড়াতাড়ি আসার পর তার সাথে 2 জন লোক, একটা পাকিস্তানি ছিল আর একটা ইরানি ছিল। তো 2 জন লোক, আবার আপনার তেল ভরা ছিল অনেক। তো বোটটা আসলে 1 কিলোমিটার না, আমরা প্রায় 18 জন। বোটটা যখন আইসে এখানে মানে একটা চক্কর দেয়, তখনই গিয়ে মানে যে কার আগে কে যাইতে পারে, প্রায় সব লোক প্রায় এতটুক পরিমাণে, ঠিক আছে, এতটুক পরিমাণের পানির মধ্যে আমরা নামে গেছি। নামে গিয়া পরে গিয়ে আমরা বোটে উঠছি। বোট কিন্তু আর সাইডে আনতে আসে না, ঠিক আছে, যে যেমনি পারে এভাবে আসলে কি বোর্ডের উঠছে। তো সে তো আর দেরি করবে না, কারণ পুলিশ তাকে দাওয়াও করছিল। যেমন আমরা 18 জন লোক উঠে গেছি বোর্ডের মধ্যে, আর 2 জন লোক কিন্তু উঠতে পারে না। এর আগে কিন্তু তাকে পুলিশ দাওয়া করছে, পুলিশ দেখে নিয়েছে। তো পুলিশ দেখে নেওয়ার পর এজেন্ট এত স্পিড আমি আপনাদেরকে কি বলবো, যা বলার মতো নেই। তো 2 জন লোক উঠতে পারে না, তারা রিটার্ন ব্যাক গেছে। আমরা 18 জন বোর্ডের উঠে গেছি আর পুলিশও দাওয়া করছে, প্রচুর দাওয়া করছে। আর যে বোট চালক, ও মানে অনেক আসলে এসব সম্পর্কে অনেক ক্যারিয়ার বহুত পুরাতন লোক হবে। তো বাই দ্য ওয়ে, পুলিশ দাওয়া করার পর, যখন পুলিশ দাওয়া করছে, পুলিশ আর আমাদেরকে ধরতে পারে নাই। সম্ভবত 1বার না 2বার ফায়ার করছিল,
ঠিক আছে, যেমন গুলি করছিল, আসলে গুলি লাগাইতে পারে নাই। পরে এমন যাইতে 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 আমরা প্রায় মানে কি বলবো, বোট এত স্পিরিট আমার মনে হচ্ছে না যে আসলে পানির পেয়ে বোটটা লাগে কিনা। মানে এখান থেকে আপনার এমন একটা ঢেউ দিত, মনে হয় 1 কিলোমিটার দূরে গিয়ে পড়তো লাফ মায়েরা। যাই হোক, এভাবে চলতে 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 প্রায় 2 ঘন্টা বোট চলছে। যখন আস্তে আস্তে, কারণ ওরা তেল লোড করে, যখন তেল খালি হয়ে যায় তখন প্রচুর কষ্ট, যা বলার মতো নয়। আপনার এক একটা ঢেউয়ে নিম্নে না হলে 1 কিলোমিটার উপর থেকে বোট নিচে হালায়। তো এইভাবে ফেরা আসলো আমরা 18 জনের মধ্যে ফেরা সবাই ক্লান্ত হয়ে গেছি, কারণ বোর্ডের বাইরে নেই। আর আপনার সাগরের কোনো কুল কিনারা নাই, কিচ্ছু নাই, কোনো একটা লাইট কিচ্ছু দেখা যায় না। চারিদিকে শুধু সাগরের ঢেউ আর নোনা পানি, চোখ জ্বললা টইলা আপনার অস্তবোধ। আর এত গরম সাগরে, আসলে আমি কোনোদিন ভাবি নাই যে সাগরের মাছ সেন্টারের গরম যা বলার মতো নয়। আপনার গামায়া টামায়া আর এমনি বোর্ডের জারকানি টারকানিয়ে, ঠিক আছে, মানুষের যে অবস্থা হয়েছে, মানুষের কি বলবো, আমার নিজের অবস্থাই শেষ। তো যাই হোক, ওমানে সাগর পাড়ি দিছে প্রায় 2 ঘন্টার মতন লাগছে তার। পরে ইরানের সাগরের মধ্যে ঢুকে গেছে, ইরানের মধ্যে ঢুকে যাওয়ার পর যখন তেল বোঝাই থাকে তখন আসলে কিন্তু ভালো লাগে। আর যখন আসলে তেল শেষ হয়ে যায় আস্তে আস্তে, তখন বোটটা কিন্তু পাতলা হয়ে যায়, বোটটা কিন্তু অনেক বাইরে পানি ঢেউয়ের সাথে। তো বাই দ্য ওয়ে, যখন ইরানের সাগরে আমরা ঢুকছি, তখন আমাদের 18 জনের মধ্যে প্রায় তিনজন লোক মনে একটু সুস্থ আসছিল, আর বাকি সব মনে করেন তিনজন লোক একটু সুস্থ ছিল। আমিও অজ্ঞান হয়ে গেছি, কারণ আমি এতটা জার্কি দিন মানে কি আপনার অনেক উপর উড়ে বোট নিচে আলায়। তো ইরানের সাগরের মধ্যে, ওমানের এরিয়া শেষ, ইরানের সাগরের মধ্যে যখন গেছিল, আসলে চারিদিক দিয়া মানুষ আল্লাহ বিল্লাহ করতে থাকে, যার কালান্ত যে অজ্ঞান হয়েছে। তো ইরানের সাগরের মধ্যে গিয়ে পরে দেখতে আছে হঠাৎ 2টা লোকই আপনার মইরা রয়েছে। মানে কি জারকানি ছোটে সপ্তাহে 18 জন মানুষ, আপনার বোট এমন খারাপ হয়ে গেছে। তো আমরা হচ্ছে গিয়ে বোটের পিছনে, ঠিক আছে, কারণ এখানে আসলে মানে মাথায় আসলে দাঁড়ান যায় না, দিরিম বাইরানোর কারণে মনে হয় যে কি মানে বোট ভাঙ্গে চুরা লাগবে একদম এমনভাবে। তো সবাই এইখানে অথচ আমাদের মানে কি নিচ্ছে 2 জন লোকে মরে রয়েছে। ওমানের সাগরের মধ্যে মরছে না ইরানের সাগরের মধ্যে মারা গেছে, আসলে সঠিক কইতে পারি না। তো পরে যখন ড্রাইভারের কারণে একটা সেভ আছে, এই জায়গায় খারাইলে তার কোনো সমস্যা নেই। তো ইরানের সাগরের মধ্যে গেছে। ইরানের সাগরের মধ্যে যাওয়ার পরে মানে কি বোট খাড়া করাইছে, মানে একদম বন্ধ করে নিছে। বোট বন্ধ করে আপনার ওই যে তেল লোড করবে। পরে তখন মানুষে আবার ইরানের যে বোট চালকটা ছিল, আসলে সে অনেকটা ভালো ছিল, সে আসলে মুসলমান, সুন্নি মুসলমান তারা, আর সাথে এক পাকিস্তানি ছিল। তো বাই দ্য ওয়ে, ইরানের তার সাথে তো আর আমরা কথা বলতে পারি না, সে মোটামুটি মানে সামথিং কিছু হিন্দি কথা বলতে পারে। আর পাকিস্তানিটা একটা আছে, সে ইরানের সব ভাষাই জানে। তো পাকিস্তানের ওর কাছে সুখ দুঃখের কথা বলতাম। পরে যাই হোক, আমাদের লোক সবাইকে একটা করে ও ক্যান দিতে আছে, রেডবুল বা ইরানের ক্যান আছে। যাই হোক, সবাই আসলে গলা টলা শুকায়া কি বলবো পুরা গামায়া, শরীরে ঘামায়া একদম মস্ত। সাগরের গরম আসলে প্রচুর গরম, আর সাগরের বাতাস কি বলবো, বলার মতো না। এই নোনা পানি, আপনার চোখ দিয়ে পানি টানি পড়ে অস্তভূত। আর শরীরের তো কোনো কালেকশন আসলে তখন বুঝতে পারি নাই। তো যখন আমাদেরকে ক্যান দিতে আসছে, পরে দেখতে 18 জনের জন্য 18টা ক্যান নিছে, লোক গুনতি করতেছে। পরে দেখতেছে 2টা লোকই আপনার মারা গেছে, আসলে মুখ দিয়ে লোড্ডা বাইরে মরে রয়েছে। আসলে আমাদেরকে ওর খবর নাই। অথচ আমাদের মানে কি সাইডে একজন গাড়ি উঠবে, একজন এইভাবে আর কি, যে এমনি পারে মনে করেন এবার পিছনে বসে দিচ্ছে দলাইয়া, বুঝতে পারছেন। তো 2টা লোক মরা দেখে এখন কি করবো, মনে করেন আর কি করবো, তাদেরকে নিয়েও যেতে পারতো না। এই 2টা লাশ দেখে এর সে মানুষ বেশিরভাগ অজ্ঞান হয়ে গেছে।
আর আমার আসলে কি একটা জিনিস ইচ্ছা, আমি যখন আমি বোর্ডে মানে উঠবো, তখনই আসলে আমার মানে বাসন মরণ এগুলো আমি ত্যাগ করে দিয়েছি, যে আমি যেন বাঁচমো বা কি, আমি কোনোদিন আসলে এভাবে এতটা রিস্ক কম্পিটিশন হয়নি। মরলে তো মরছি, বাঁচলে তো বাঁচছি। আমার উদ্দেশ্যই ছিল একটা, যদি যাইতে পারি যেমন, নইলে মরলে মরবো। তো যাই হোক, অনেক মানুষ আছে আসলে কি ওই লাশ দেখে আসলে অনেকে আসলে বেশিরভাগই অসুস্থ হয়ে গেছেন, ভয় পেয়ে গেছেন, কান্দাকাটি লাগাই দিয়েছেন, কেউ কান্দাকাটি করতেছে, আল্লাহ বিল্লাহ করতেছে, কেউ অজ্ঞান হয়ে পড়ছে। আসলে লাশ কি করবেন। পরে ইরানের সে পাকিস্তানিকে আসলে কি বললো জানি না, পরে একটা লাশকে তারা কিভাবে একটু মুনাজার ধরা, পরে আপনার একটা লাশ তারা ফালাই দিচ্ছে নদীর মধ্যে, যার আসলে মুখ দিয়ে লোড্ডা বাইরে, যেটার অবস্থা আসলে ওকে দেখলে একটা ভয়, মানে সবাই একটা ভয় পেয়ে গেছে ওরে দেখে বেশিরভাগে। ওকে মানে নদীর মধ্যে ফালাই দিছে। ফালাই দেওয়ার পরে আর একটা লাশ আসছিল, আমাদের 18 জনের মধ্যে আর একটা মানুষ মারা গেছে। পরে কিছুক্ষণ পরে তাকেও পিছন দিয়ে ফালাই দিছে নদীর মধ্যে, ফালাই দেওয়ার পরে আমাদেরকে নিয়েছে। যখন আমরা ইরানের মধ্যে ঢুকে যাই, মানে সাগরের মধ্যে, কারণ ইরানের একটা এরিয়া আছে সাগর, মানে সাগরের মাছ সেন্টার হতে তারা বানকে ফিলার দিয়ে লইছে যে আসলে এরিয়ার ভিতরে ঢুকতে হবে ইরানের যাইলে। তো তখন আমরা সবাই শুয়ে পড়ছি, আসলে বোটটা খালি দেখাচ্ছে, কারণ ওরা ওখান থেকে ক্যামেরা মেরে দেখতেছে। তো যাই হোক, ইরানের মধ্যে আমরা সুস্থভাবে ঢুকছি। ইরানের মধ্যে ঢোকার পরও ইরানের পুলিশও দাওয়া করছিল, যে জায়গায় ছিল অন্য জায়গায় দিয়ে যাইবে, সে আবার ঘুরে অন্য জায়গায় দিয়ে নিয়েছে। তো এভাবে করতে করতে ওমান থেকে আসলে ইরান যাইতে 2 ঘন্টার মধ্যে, কিন্তু 2 থেকে 3 ঘন্টার মধ্যে ওমান থেকে ইরান আসলে যাওয়া যায়, মানে ইরানের বর্ডারে। তো বাই দ্য ওয়ে, তার এতটা লেট হয়েছে, 2-3 ঘন্টার জায়গায় তার 7 ঘন্টা লাগছে, কারণ সে 7 ঘন্টা না 6 ঘন্টা হবে সম্ভবত। তার ওখানে দুটা মানুষ মারা গেছে, তাছাড়া পুলিশের দাওয়া খাইছে, ইরানের মধ্যেও পুলিশের দাওয়া খাইছে, এবং ইরানের মধ্যেও পুলিশ ফায়ার করছে কিনা এটা আমি সঠিক কইতে পারবো না, কিন্তু পুলিশ দাওয়া করছে এটুকুটা আমার খেয়াল আছে। পরে আমরা যাই হোক, যে পাকিস্তান ও মানে ইরানে আমাদের নেওয়ার জন্য আবার জঙ্গলের মধ্যেও গাড়ি নিয়ে পাকিস্তানিরা অপেক্ষা করতেছে। আসলে এসব বাই রোডে বেশিরভাগই পাকিস্তানিদের হাত থাকে, ওরাই বেশিরভাগ এগুলো করে থাকে। তো যাই হোক, আমার ইরানের দালাল ছিল গিয়া আমাদের বাংলাদেশেরই, সিলেটের হবিগঞ্জের। তো বাই দ্য ওয়ে, যখন আমরা ইরানের পথে পড়ছি, ইরানে কিন্তু আমাদের পানির মধ্যে সারানো হয় না। যখন আমরা ইরানের তীরে এসে পড়েছি, পাকিস্তানিরা ওরা আবার লোকেশন দিছে, তুমি এই লোকেশনে লোক নামাইবা। তখন এই তো আডু রহমান পানির মধ্যে আমাদেরকে ছেড়ে দিয়েছে। পরে আমরা সবাই গিয়ে ওখানে প্রায় 8টা না জানি 9টা গাড়ি ছিল, প্রাইভেট কার, ঠিক আছে। প্রাইভেট কারের মধ্যে আমরা সবাই উঠে গেছি, 3জন 4জন, একজন করলো, একজন দিয়ে তেমনি পারে সেই সেমনি, মানে তারা ওটার মধ্যে আমরা আসলে উঠে গেছি। পরে আমাদেরকে নিয়ে গেল, প্রায় 10 মিনিট গাড়ি চালায়া পরে আমাদেরকে আবার নিয়ে গেল সেফ রুমে, ইরানের বর্ডারে, মানে বর্ডার সাইডে যেসব রুমগুলো থাকে, কারণ বর্ডার সাইডে অনেক জেলেদের রুম আছে, বা অনেক জেলেরা আসলে এসব কাজই করে, বা আমাদেরকে যে নিয়েছে সেও আসলে একটা জেলে, মাঝে মাঝে হয়তো ওমানের সবজি টবজি নেয়। আর ইরান থেকে বেশিরভাগই ওমানের সবজি যারা নেয় এরা এসব কাজগুলো বেশিরভাগই করে থাকে। তো বাই দ্য ওয়ে, আমরা পরে রুমে গেলাম, রুমে গেছি আর ইরানের দেশে আজান দিতে আছে, ইরানের দেশে সকালের আজান দিতে আছে, না জানি নদীর মধ্যে আজান শেষ। পরে আমাদের সেফ রুমে গেলাম, সেফ রুমে গিয়ে পায়ের জুতা টুতা যেমনি আছে এমনি তো পানি বালু ঢুকে আছে, এভরিথিং কি আমাদের পোশাক টোশাক সব কিছুই মানে ভিজা। তো যখন আমরা এখান থেকে যখন আমাদের সেফ রুমে নেওয়া হলো, কিছু রুটি ছিল, আবার ইরানের কিছু খাবারও ছিল, তো যে যেমনি পারছে খাইছে। আবার যারা অজ্ঞান আছে তো ওদেরকে অমনি জুতা টুতা, তারা এই জুতা টুতা খুলা ওদেরকে নিয়ে শোয়া রাখছে। তো যাই হোক, সেদিনকার রাত থেকে প্রায় 3 দিন আমার কোনো হুঁশ নাই, ঠিক আছে।
3 দিন পার হয়ে গেছে, আমার তারিখ খেয়াল আছে, ঠিক আছে। সেদিনকার তারিখ অনুযায়ী আমি 3 দিন পর আমার আমি জ্ঞান হয়েছে। এমনি আমি কথাবার্তা বলতে পারতাম, তারা আবার মুখে খাবার দিত, ওই খাবার খাইতাম। পরে 3 দিন পর আসলে আমি একটু হুঁশ পাইছি, আর আমার সমস্ত শরীর, এখান থেকে সমস্ত শরীর আমি যখন পেশাব করতে যেতাম তখন আমাকে 3 জন ধরতো, 3 জন ধরে তখন আমাকে টয়লেটে নিয়ে যেত। পাওটাও আমার এভরিথিং পুরো শরীর ব্যথায়, লড়ানি যায় না, এখান থেকে একটু লড়তেই পারিনি, এতটা শরীর ব্যথা হয়েছে। কারণ নদীর এতটা ঢেউ, একটা ঢেউ আপনার বোট প্রায় 1 কিলোমিটারের মনে হয় কয় ফুট হবে, নিম্নে না হলে 2-3 ফুট উপরে উঠে যায়, এত উপরে উঠায়। তারপরে নিচে যখন হালায় ড্রিম করে হালায়, মনে হয় যে ছিঁড়া দেবে। আল্লাহ মাবুদ। তো বাই দ্য ওয়ে, যখন আমাদের 3 দিন শেষ হলো, 3 দিন শেষ হয়েছে, সবে কেউ কেউ পেমেন্ট, কারণ ওখানে ইরানের বর্ডারে থাকতে সবার টাকা দিয়ে দিতে হয় প্রায়, ওখানে আমার 1.5 লাখ টাকা করে কন্ট্যাক্ট ছিল ইরানের দালাল লগে। তো তাদেরকে টাকা দেওয়া শেষ, যার পেমেন্ট শেষ তো শেষ, যাদের পেমেন্ট শেষ হয় তাদেরকে ওভাবে রেখে দিছে। আবার যাদের পেমেন্ট দিতে লেট হয় ওদেরকে অনেক মাইর দূর করতে আছে। তো এদের এসব কারবার হচ্ছে গিয়ে সব টাকার উপর ডিপেন্ড করে, আপনার টাকা দিতে একটু 19-20 হবে, আপনাকে অনেক অত্যাচার করবে তারা। তো পরে যাই হোক, ইরানের বর্ডার থেকে যখন আমি ইরানের সিটিতে যাব, ইরানের বর্ডার থেকে ইরানের সিটিতে যাইতে আমার প্রায় 15 দিন লেগে গেছে। যেমন 15 দিন লাগার কারণ, এক সেফ রুম থেকে আরেক সেফ রুম, আরেক সেফ রুম থেকে আরেক সেফ রুম, মনে হয় এভাবে 5টা সেফ রুমে আমাদেরকে নিচে গাড়ি করে যখন লং রাস্তা আমরা পার হব, কি বলবো, ইরান শহরটা আসলে অনেক বড়, অনেক। যখন আমরা লং রাস্তা পার হব, প্রায় আপনার 3 ঘন্টার রাস্তা। এমন সাধারণত প্রাইভেট কারের সিট থাকে, পিছে 3 জন, সামনে হচ্ছে গিয়ে 1 জন, ড্রাইভার 1 জন, টোটাল মিলে 5 জন লোক হলে একটা প্রাইভেট কার ফুল হয়। তখন প্রাইভেট কারের আমরা 10 জন লোক বসলাম। 10 জন কিভাবে বসছি, আপনার সিটের সাথে কল্লা একবারে মিশে বসতে হবে, এমনভাবে বসতে হবে যেহেতু পুলিশ দেখলে যে বুঝতে না পারে আসলে এটার মধ্যে 10 জন লোক আছে। কিছু লোক আবার সিটের পিছনে আপনার কল্লা ঝুঁকে রয়েছে, আবার আপনার সামনে পাও আছে না, যে পাওয়ার এখানে সিটের দ্বারা একজন বসায় রাখছে। আবার দেখা গেছে আপনার পিছনে যে ব্যাক কাভার আছে, ব্যাক কাভারের মধ্যেও 1 জন লোক, ব্যাক কাভারের মধ্যে 4 জন লোক নেয় তারা। তো এমন করে 10 জন 12 জন লোক নেয়। আর হ্যাঁ, কারণ যদি আপনার কাছে যদি টাকা থাকে, তো অবশ্যই যদি আপনার ড্রাইভারদেরকে যদি টাকা দেন তাহলে আপনাকে সিটে বসায় নেবে, আপনার কোনো রকম কষ্টটা দিবে না। কষ্ট তো আছেই, তারপরে একটু সুখের মাধ্যমে নেবে যদি আপনি তাদেরকে টাকা দেন। তো যখন আসলে গাড়ির মধ্যে যখন আসলাম, এত কষ্ট হইতো, যে একটু শব্দ করতো তাকে ড্রাইভার মারতো। ওটা ইরানিরা ছিল, হ্যাঁ ইরানের লোকই ছিল। আর তো যাই হোক, যখন আমরা 3 ঘন্টার মতন এমন ছিলাম, আর খাওয়া দাওয়া বলতে কি, আমি আসলে একবারে চিকনা হয়ে গেছি, খাওয়া দাওয়া তেমন দিত না তারা, প্রচুর কষ্ট, যা বলার মতো নয়। তো যাই হোক, ইরানের যখন এভাবে করতে করতে আমাদেরকে, ইরানের একটা বড় শহর আছে তেহরান তো হলো গিয়া আপনার ইরানের সিটি। এর আগে একটা জায়গা আছে, আসলে এটা আমি ভুলে গেছি, যাবো তো অনেক দিন হলো তো কথা। তো যখন আমরা ইরানের বর্ডার আসলে আসলে লোক দালালরা তো এক জায়গায় থাকে না, সব লোক সিটটা মিটটা জায়গা, কারণ কিন্তু লোক অন্য দালাল বা অন্য গেমের সাথে যারা আসে ওদের সাথে পাঠানো হয়। আর এসব লাইনের জায়গায় ওদের মাফিয়া হইতে, সিআইডি হইতে, এভরিথিং সবই জড়িত। তো যখন আমি ইরানের তেহরানের আসার উদ্দেশ্যে যখন আমি ছিলাম, তখন আমাদের গাড়ির মধ্যে যে কষ্ট হইতো যা বলার মতো নেই। ইরানের সিটিতে আসার আগে একটা জায়গা আছে, ওই জায়গাটা আসলে প্রচণ্ড ঠান্ডা। আর ওখানে আপনার মনে করেন নিজ পিছনে ব্যাগ ডালা, আপনার যেভাবে নামাজ পড়ে ঠিক
4 জন লোক এভাবে 3 ঘন্টা থাকাটা কি মনে করেন? যার পেশাবে ধরে ওই গাড়ির মধ্যে করে, আর যারা এখানে মনে করেন একরকম সিটের মধ্যে, যা মানে কি আমার মনে হচ্ছে না আসলে বাংলাদেশ কোনো রিমান্ড ট্রেন নিলে মানুষ এতটা কষ্ট করে, যে কষ্ট আসলে হয়েছে। তো পরে আমরা যখন তেহরান আসবো, তেহরান আসার সময় আমাদেরকে তেহরান আসার আগে আমাদেরকে মানে একটা বড় ধরনের একটা চেকপোস্ট আছে সিটি ঢোকার আগে। তো চেকপোস্টের প্রায় 5 কিলোমিটার আগে কিছু বাচ্চা পোলাপাইন, বাচ্চা বলতে কি বাচ্চাই, ঠিক আছে, যেমন কত বছর হবে, 10, 12, 13 বছর পোলাপাইন আছে। আপনার একটা পাহাড় ঘুরে মানে মেন রোড তো সিটিতে ঢোকার আগে বড় ধরনের একটা চেক আছে, ওখান দিয়ে কিছুতে মানে সব গাড়িগুলো চেক করতে হয়। আর তখন ওরা হুন্ডার প্রায় 10টা হুন্ডার মতন ছিল। এই 10টা হুন্ডার দেওয়া প্রায় নিম্নে না হইলো 20 কিলোমিটার, মানে মেন রোড থেকে 20 কিলোমিটার মানে পাহাড়ের চিপা চাপায় দিয়া আপনার মানে রাস্তা পার করবে। আমাদের যে ট্যাক্সি আছে না, ট্যাক্সি ওই সিঙ্গেল দিয়ে খালি দিয়ে সামনে আমাদের জন্য অপেক্ষা করবে। আর হুন্ডার যারা আছে না, হুন্ডার দিয়ে কি 2 জন করে 3 জন করে এভাবে হুন্ডার দিয়ে ওরা ওদের রাস্তা বানায় নিছে, মানে বালুর মধ্যে দিয়া, পাহাড়ের চিপায় চাপায় দিয়া, গাছপালার মধ্যে দিয়ে এমন। তো যাই হোক, ওদের আবার একটা আস্তানা আছে, ওদের একটা যারা হুন্ডার চালায় ওদের আসলে মুখটুক দেখা যায় না, সবাই ডাকিয়া থাকে, ঠিক আছে। তারা মানে রাস্তা থেকে অনেক দূর, অনেক বাগানের দূর দিয়ে তারা আসলে নিয়ে যায়। তো হুন্ডার তারা আবার মাছ বাগানের একটা বাগান আছে, জঙ্গল আছে। তো ওখানে আসলে এমন একটা জঙ্গলের দ্বারা বেরেড করছে, ওখানে অনেক মানুষের কেউ প্যান্ট পরে রয়েছে, কেউ মোজা পরে রয়েছে। মানে ওই জায়গাটা আসলে কি কারণে ওরা ওখানে হুন্ডাটা খাড়া করে আমি আপনাদেরকে বলতেছি। সব হুন্ডার 18 জন, যেমন আমরা কয়জন ছিলাম তখন, সম্ভবত 25 জন লোক ছিলাম, ঠিক আছে। পরবর্তীতে নেক্সট আরো লোক আইছে অন্য গেমের, অন্য পার্টির। তো 25 জন লোককে একসাথে খাড়া করে তারা চাকু পিস্তল টিস্তল বাইর করছে, যে আসলে আমাদেরকে একজন করে সিরিয়ালে খাড়া করে আপনার জামার হইতে, কলার হইতে, জামার এগুলোর ভিতরে কোনো টাকা পয়সা, প্যান্ট, জুতার মোজা, তারপরে জুতার মধ্যে যে একটা চল থাকে, ওই চল টল সব টুল্লা দেখছি কোনো টাকা টুকা আসেনি, ঠিক আছে। জিলপা টিলপা এগুলো সব এভরিথিং, সব কিছু হাতায় মাথায় একদম কি উস্তুর ল্যাংড়া গোড়া দেখে যে আসলে টাকা পয়সা কিছু আছে কিনা, টাকা পয়সা, মোবাইল টোবাইল যা থাকবে। তো সরি, এর আগে ভুলে গেছি, যখন হুন্ডাতে উড়াবে তখন মানে যখন আপনাদেরকে হুন্ডা দিবে তখন ওই ড্রাইভারই বলে তোমাদের মোবাইল টোবাইল টাকা পয়সা দিয়ে যাও, বা ওরা এই করবো, ঠিক আছে। তো অনেকে তাদের কাছ থেকে টাকা দেয়, বা আমিও দিয়েছিলাম তার কাছে প্রায়, কারণ এই সব পথে যারা আসে তাদের $7 হইতে রিয়াল হইতে টাকা থাকে অনেক, এক জনের লগে প্রচুর টাকা থাকে। তো ড্রাইভাররাও টাকা দিয়েছে, ড্রাইভারকে কেউ কিছু মানুষ দিয়েছে, আবার কিছু মানুষ ভয়ে টাকা দেয় না, যে আসলে তাদের যদি টাকা না দেয় কিছু করার নেই, এই জন্য দেয় নাই। তো যাই হোক, হুন্ডালারা সব মানুষকে নিয়ে এভাবে ল্যাংড়া ট্যাংরা করে আপনার হাট মাঠ চেঞ্জ কইরা ডোরা, ঠিক আছে। এভাবে হাতটা টুডে চুল মুল এভরিথিং, আপনার চুলের মধ্যে তাহলে তারা আঙ্গুল ঢুকে চেক করে যে কোনো টাকা রাখছে কিনা, কারণ জানেনই তো আমাদের বাঙালি আসলে কেমন। তো যাই হোক, এভাবে সবাইকে হাতালো, যার থেকে যেমন টাকা পাইছে তারা এসব টাকা নিয়ে গেছে, টাকা নিয়ে আবার হুন্ডাতে বয়া। পরে আমরা যাই দেখি আমাদের গাড়ি এক জঙ্গলের মধ্যে অপেক্ষা করতেছে। পরে তাড়াতাড়ি আমরা গাড়ির মধ্যে বসে প্রায় 7 ঘন্টার মধ্যে আবার চলে আসলাম আমরা সিটির মধ্যে চলে আসলাম। সিটির মধ্যে যেমন এক ধরনের কোম্পানি আছে ফ্যাক্টরি, যেমন সাধারণত কিছু ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরির মানে এক চিপার মধ্যে নিয়ে গেছে, সব গাড়িগুলো এক চিপার মধ্যে নিয়ে কার লোক কোথায় পৌঁছাবে, ওখানেও ওদের আবার গাড়ি আছে। ও সরি, এর মধ্যে যখন তেহরান ঢুকানোর আগেও কিন্তু আমাদের আবার এক জায়গায় সবাইকে এক জায়গায় নিছে, যেমন সবাইকে এক জায়গায় বলতে কি সিআইডি মানি এরিয়া। তো সিআইডি রাতে সব লোককে
ওরা যখন পার করবে তখন সিআইডির হাতে লোক উঠে দিতে হয়, সিআইডির হাতে দিয়া ওখানে আবার বন্দি থাকতে হয়। ওখানে আমি আপনাদেরকে কি বলবো, যাদের যাবজ্জীবন জেল হয় আমার মনে হয় না আসলে যে আসলে এমন। ওখানে এমন একটা বিল্ডিং আপনার পুরা মানে কংক্রিট, উপর হইতে সাইড হইতে পুরা কংক্রিট, ছোট্ট একটা রুম, ওটার মধ্যে রুমটা সাধারণত মানে হাত দিয়ে মাপলে 20 কত ধরেন কয় মিটার হবে, ধরেন লং 12 মিটার বাই ধরেন 18 মিটার বাই ধরেন 12 মিটার, পাশে ধরেন 12 মিটার লম্বা হবে, 18 মিটার। টয়লেটও এটার মধ্যে। তো সিআইডির এখানেও আমাদের থাকার পরে কিন্তু আমাদের সিটিতে গাড়ি উঠেছে। সিআইডির এখানে আমরা সিআইডি যখন রুমের মধ্যে ঢুকায়, মানে ওই বিল্ডিংয়ের মধ্যে ঢুকায়, তখন তাদের পিস্তল কিন্তু ঠেকায় মোবাইল টেলিফোন আছে কিনা আসলে এগুলো চেক করে। আর ওদের মানে এভরিথিং কি এসব লাইনে মানুষের কাছে কোনো মোবাইল থাকে না, মোবাইলে বহুত সমস্যা। তো বাইরে ওই যখন সিআইডি এবার যেমন আমাকে এখানে এই জায়গায়, ঠিক আছে, আমার এখানে প্রায় 3 থেকে 4 জন পিস্তল ধরছে, মানে তাদের বাসায় বলতেছে মানে মোবাইল আসেনি, মোবাইল টোবাইল থাকলে মোবাইল টোবাইল দেয়, ঠিক আছে। এভাবে চেক করে সবাইকে এই রুমটার মধ্যে ঢুকেছে। এই রুমটার মধ্যে যখন আমি ঢুকি আসলে রুমটার মধ্যে আমার ফিল করছি যে যখন এসব মানুষ বাইরে উঠে আসে, ইরান হয়ে আসে, ওদের এখান থেকে কিন্তু সিটিতে ঢুকানো হয়। তো যেমন ওদের এখান থেকে কিভাবে, ওদের এখানেও কিন্তু আমরা যে দালাল দ্বারা আসি, ওই দালাল ওদেরকে টাকা দেয় যে আমার এই নামের এদের রাকিব বাইর হইতে পারবো, ঠিক আছে। আমার টাকা তারা পেক করে দিয়ে দিছে সিআইডি করে। এরপর আমার টাকা যাদের ফেক টাকা হবে না তাদের কিন্তু আসলে বাইরে হইতে দিবে না। তো যাই হোক, ওটার মধ্যে প্রায় 30 থেকে 35 জন লোক, যাদের টাকা না দিবে তাদেরকে ছাড়ে না, ওটার মধ্যে থাকে। আর ওখানে আপনার খাবার সারাদিনে একটার অর্ধেক রুটি দিবে, এছাড়া কিচ্ছু দিবে না। যেমন গরম, টয়লেটের গন্ধ, না আছে আপনার পানি, না আছে কি যে টয়লেট দিয়ে পানি ব্যবহার করা হয় ওই পানি খাওয়া হয়, টয়লেটের গন্ধে আর গরমে ওটার মধ্যে কোনো হাওয়া কি, কোনো বাইরের নিঃশ্বাসটাই আসলে ওটার মধ্যে নেওয়া যায় না। মানে কি একটা মানে আসলে আল্লাহ, মনে হয় যে আসলে দোজকের মতো নেই, আল্লাহ জানে দোজক কেমন। মানে কি বলবো, একটা বিল্ডিং এর মধ্যে যদি নিঃশ্বাস না নেওয়া যায় গরমে, ঠিক আছে, গরমে যদি নিঃশ্বাস না নেওয়া যায়, কোনো দিক দিয়ে কোনো সাউন্ড নাই, বাইরের কোনো আলো নাই, অন্ধকার আর অন্ধকার, কংক্রিট দিয়ে মনে হয় যে 1/2 মিটার করে মনে হয় কংক্রিটের পাশ ঢালাই দেওয়া। তো যাই হোক, ওখান থেকে সবাই বাইরে হলো এভাবে, যাদের আমার জানা মতো হয়তো ইরানের আমি জানি না, সম্ভবত জনপ্রতি হয়তো 10,000 টাকা করে, বাংলাদেশে 10,000 টাকা করে তাদেরকে দিতে হয়। দিয়ে তারপরে এখান থেকে লোক তারা আবার এখান থেকে গাড়ি তুলে দেয়। তো যাই হোক, তেহরান আসার পর ওই গোডাউনের ওখান থেকে আমি আবার এক মাফিয়ার রুমে ছিলাম। যাদের মাফিয়ার কিন্তু আবার টাকা আছে, যারা যে রাস্তা ক্রস করে আসলে নিয়ে আসে, বর্ডার থেকে সিটিতে নিয়ে আসে, ওদেরও একটা পেমেন্ট আছে। যাদের আগে পেমেন্টে দেওয়া যায়, যেসব দালালরা ওদের লোক দালালের কাছে পৌঁছায় দেয়। আর যাদের পেমেন্টে দেয় না ওদের লোক কিন্তু আসলে ওই মাফিয়া সেফ রুমেই থাকে। তো ওদের সেফ রুমে কেমন যায় দেখেন, ওদের সেফ রুমে আমার পেমেন্টে দেয় নাই, আমার সাথে আরেকজন লোক ছিল সোহাগ করে নাম, ওর পেমেন্টে দিয়েছে, ওরে সরাসরি মানে আমার দালাল নিয়েছে। সোহাগ আর আমি, এক দালাল আর কিছু লোক ছিল, ওরাও বিভিন্ন দালালের। তো যাই হোক, আমাদের দুজন মধ্যে আমার দালাল তাকে নিয়ে গেছে যে সোহাগকে পাঠায় দাও, সোহাগের পেমেন্টে দিয়ে দিয়েছে, আমার পেমেন্টে দেয় নেই, ঠিক আছে, মানে বর্ডার থেকে আসার পথের ওই পেমেন্টটা। তো পরে আমি ওদের আন্ডারে 2 দিন ছিলাম, 2 দিন পরে আমার পেমেন্টে দিয়েছে। আর ওদের নিচ্ছে, আমি যে মাফিয়া রুমে ছিলাম, ওই মাফিয়া রুমে একটা পাকিস্তানি ছেলেকে প্রচুর অত্যাচার করতো, মারতো, চোর পাইতো, ঠ্যাং সিপাইতো, নানান ধরনের তার প্রতি নির্যাতন করতো। তো পরে আমি যখন আমার ওদের নিচ্ছে হচ্ছে গিয়ে, আমার যখন মানে টাকা দিয়ে দিচ্ছে আমার দালাল, আমি এখন আমার দালালের রুমে যাব,
তখন আর কি দেখলাম তাদের নিচে হচ্ছে গিয়ে আপনার শোরুম, হুন্ডার শোরুম, মোটরসাইকেলের গাড়ির শোরুম। আসলে ওরা অনেক কোটিপতি, ঠিক আছে। আর উপরে ওদের যে ফ্ল্যাট, উপরের ফ্ল্যাট হচ্ছে গিয়া ওদের ওখানে আড্ডা গাঁজা মাজা সিসা মিশা খায়, ঠিক আছে। আর ওখানে ছোট ছোট রুম আছে, এই রুমের মধ্যে আসলে অনেক মানুষজনই বন্দি করা আছে অবস্থায়, ঠিক আছে। আর পাকিস্তানি একটা ছেলেকে প্রচুর অত্যাচার করতো, প্রচুর মাত্র ছোট্ট বাচ্চা, আমার মায়া লেগে গেছে অনেক। তারা আমি ছুটানোর জন্য আমার দালালরে বলছিলাম যে আসলে হেয়ার প্রতি এই অত্যাচারগুলো হয়। পরে দালাল বলছে হয়তো মনে টাকা পয়সা নিয়ে সমস্যা হয়েছে, এই কারণে তারা এইভাবে করতে আছে, ঠিক আছে। এই ছেলেটাকে এমন মারতো অজ্ঞান হয়ে, যদি সে আবার পাকিস্তানি তো একটু অনেক চালাক চতুর, ঠিক আছে। সিগারেট খায় তালাই তার শরীরে এমন তার শরীরের সাথে সিগারেটের আগুন নিবাইতো, এমন অত্যাচার করতো। যাই হোক, আমি আমার দালালের রুমে গেলাম, দালালের রুমে গিয়ে শেপ টেপ পরলাম, গোসল করলাম। প্রায় আপনার 1 মাস 20 দিন পর গোসল করছি, ঠিক আছে। ওমান থেকে বাইরানোর পরে আর কোনো গোসল কিচ্ছু নাই। এই ঘাম টাম শরীরের তো কোনো মাংসই নাই, হাড্ডি মাড্ডি, চোখ মুখ, মানে অ্যাকচুয়ালি কি আমি নিজেছি বাচ্চা ফোলা ভাই হয়ে গেছি এতটা কষ্টর মধ্যে। মানে আমরা এই দেশে আইছি, আমি লাশ, কারণ আরো কত অত্যাচার হয়েছে আমি বলতে গেলে আমার অলরেডি আমার ক্যামেরার চার্জ শেষ। কতদিন অত্যাচার যা বলার মতো নেই। যেসব মানুষ এসব পথে আসে, আসলে কি আমি অনেক চিৎকার করলেও মানুষ কিন্তু আসলে ফিরে যাইতে পারে না। এইসব মানুষ আসলে যারা একবার এই পথ থেকে কত কষ্ট হয়রানি করতে হয়েছে, কত কষ্ট করতে হয়েছে, একমাত্র আমি আর আল্লাহ জানি। আমার মন থেকে আমি সুসাইড করি। তো গাইস, যাই হোক, সবাইকে একটাই বলবো, স্বপ্নের দেশে তো মানুষ স্বপ্ন সাজাতে আসে। যদি স্বপ্নের মধ্যে স্বপ্ন কষ্টের মাঝে যদি মানুষ স্বপ্নটা যদি না সাজাতে পারে, তাহলে কিছুই না। স্বপ্নের দেশে মানুষ এতটা কষ্ট করে না আসাটাই আমি অনেকটা ভালো মনে করি। কি আছে, যেমন আমাদের টিমের মধ্যে 18 জনের মধ্যে 2 জন মানুষ মারা গেছে। স্বপ্নের দেশে আসতেই 2 জন মানুষ মারা গেছে। কি লাভ এত রিস্ক নেওয়ার, মানে বলার মতনই নেই। যখন ভাবতাম আসলে ইরান চলে গেলে, মানে ওমান থেকে ইরান চলে গেলে আসলে বিপদ শেষ। ইরান থেকে তুরস্কর কাহিনী আরো বড় কঠিন। নেক্সট ভিডিও তো অবশ্যই পাবেন। আমি সবার উদ্দেশ্যে আসলে একটা জিনিসই বলবো, ইউরোপ আপনারা আসেন। আপনার এমনি বাই রুটে যদি আপনার 5 লাখ টাকা কন্ট্যাক্ট থাকে, আপনার 5 লাখ টাকার জায়গায় 10 লাখ টাকা চলে যাবে। কমনে যাবে, কোথায় দিয়ে যাবে আপনি নিজেও আসলে বুঝতে পারবেন না। শোকের পলকে আপনার টাকা উদাও। তো বাই রোডে আপনারা না আসাটা অনেক বেটার, কারণ বাই রোডে মানে কি আপনার একটা জিনিস ভাবতে হবে যে আসলে বাই রোডে আসতে হলে আপনাকে অবশ্যই মৃত্যু 100% ধরেই আসতে হবে। কে কখন কিভাবে মারা যায় আসলে বলার মতো নেই। যেমন এসব পথে মানুষ মারা গেলে তারা শোনায় না। যেমন আমাদের 2 জন মানুষ মারা গেছে চোখের পলকে শেষ। কি লাভ? স্বপ্ন টাকা কামানোর জন্যই তো মানুষ ইউরোপ আসবে, তাই না? যদি না থাকে, স্বপ্ন কিভাবে থাকবে, টাকা কিভাবে কামাবে? আগে নিজে বাঁচতে হবে, তারপর হচ্ছে গিয়ে স্বপ্ন। একদিন বেঁচে থাকলে স্বপ্ন পূরণ হবেই। ধৈর্য ধরলে ধৈর্যের ফল অবশ্যই পাওয়া যায়। কিন্তু আসলে বাই রোডে আসলে পাড়া দেওয়াটা সহজ, কিন্তু বাই রোড থেকে বাইরে আনাটা অনেক কঠিন। আপনি একবার ঢুকে গেলে আপনাকে সামনে যেতে হবে, পিছনে যাওয়ার কোনো রাস্তা নাই। হাজার চিৎকার করেন, গলায় ক্রুশ দেন, চাকু চালান, কোনো লাভ নাই। এমন একটা জিনিস, যতই কষ্ট হোক না কেন, যদি আপনার মাঝপথে যদি আগুন থাকে, আগুনের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। যদি বেঁচে যান তো বেঁচে যান, মরে যান তো ওখানে থাকেন। যেমন 2 জন মানুষ সাগরের মধ্যে মারা গেছে, সেখানে হালাই দিচ্ছে। না কোনো ঠিকানা আছে, না কোনো পরিচয় আছে, না কি আছে। বাই রোডে যারা ইউরোপ আসেন আসলে অনেক কষ্ট। সবাই এভাবে জীবনের সাথে রিস্ক নেওয়া আমাদের আসলে ইম্পসিবল। কারণ আমরা কিভাবে আসছি আমরা জানি। আমি চাই না যে আসলে আমাদের মতন এমন বাই রোডে আসেন, স্বপ্ন সাজান। আপনার স্বপ্নের দেশে বসবাস করেন, সেভাবে আসেন। কারণ বৈধভাবে ইউরোপ আসা যায়। ধৈর্য ধরতে হবে, টাকা থাকতে হবে, আপনার
স্কুলের সার্টিফিকেট থাকতে হবে আসা যায়, কিন্তু বাই রোডে আসলে মানুষের জীবনের কোনো মূল্য নেই। বাই রোডে মানুষের জীবনের কোনো মূল্য নেই। আমি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব, কেউ বাই রোডে আসলে আসবেন না। কারণ যেসব পরিস্থিতি আসলে আমি আপনাদেরকে বলেছি, আমি এটা মুখে যাইছি তা বলছি। তখনকার যদি কোনো ভিডিও থাকতো বা তখনকার যদি আমার কোনো চেহারা বা আমার কাছে মোবাইল থাকতো, নিজেরা আসলে ভিডিও করে দেখতাম গলার হার, চেহারা, এভরিথিং কেমনটা হয়ে গেছে। তো সবার উদ্দেশ্যে বলবো, বাই রোডে আপনারা এভাবে রিস্ক নিয়ে, জীবনের সাথে রিস্ক নিয়ে এভাবে আসবেন না। কারণ দালাল আপনাকে বলবে এখানে আসলে আসলে সহজ, ইউরোপ ঢুকলে আপনি ইরানে ঢুকে যান সহজ, তারপরে রাস্তা সহজ। আসলে আমি ওমান থেকে ইরানের কাহিনীটা বলছি, এটা কিন্তু যা কষ্ট হয়েছে যা বলার মতো নয়, তার থেকে আরো কষ্ট ইরান থেকে তুরস্ক আসার গল্পে। যা কি মানে আসলে বলার মতো নয়, যা আপনাদেরকে আমি মানে আমার মুখের কথা আসলে আপনারা মানে এতটা ফিল হবে না যতটা ফিল যারা বাইরেটা হাসে পরিস্থিতিতে পড়ে তারাই আসলে বুঝে কষ্ট কাকে বলে, আসলে জীবন কি। যারা আসে তারাই বুঝে। ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ। নেক্সট গল্পটা অবশ্যই শুনবেন ইরাক থেকে যখন আমি তুরস্ক আসি। কারণ বাইরে আসতে হলে, যে কোনো দেশ থেকে আসতে হলে আগে তুরস্ক আসতেই হবে। কারণ তুরস্কর কষ্ট আর তুরস্কর কষ্টটা আর মৃত্যু আমি সেম মনে করি। তুরস্ক আসার আমার গল্পর কাহিনীটা এতটা কষ্টকর। সবাইকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আর হ্যাঁ, লোভে পাপে মৃত্যু। বেঁচে থাকলে স্বপ্নের দেশে অবশ্যই যাওয়া যাবে, টাকা পয়সা অবশ্যই কামান যাবে, কিন্তু জীবনের সাথে এইভাবে কেউ রিস্ক নেবেন না। তো বাই দ্য ওয়ে, সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।